দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের গণমাধ্যম এ বিষয়ে সক্রিয় হতে পারে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরেন আলোচকেরা। বাংলাদেশের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সীমান্ত হত্যা প্রশ্নে উষ্মা প্রকাশ করে বলেন, এটি কখনো গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐকমত্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। দেশের স্বার্থ রক্ষায় সক্ষমতা বাড়ানোতে জোর দেন তৌহিদ হোসেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। বহির্বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার 3 দিন পর পরিবারের পক্ষ থেকে 2টি মামলা হয়েছে। শুক্রবার রাতে 31 জনের নামসহ 46 জনকে আসামি করে হত্যা মামলা করেন বাবা জামাল উদ্দিন। 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন ছোট ভাই। তবে কোনো মামলাতেই আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যায় সরাসরি জড়িত 9 জন সহ 39 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 26 নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার 3 দিন পর মামলা করল পরিবার। শুক্রবার রাতে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত সাইফুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিন। এতে অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়। এছাড়া আদালত চত্বরে ভাঙচুর ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন সাইফুলের ছোট ভাই খানি আলম। এ মামলায় অজ্ঞাত আসামি 400 জন। যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনে সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়। তবে 2 মামলার কোনোটিতেই আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন, যেখানে মোট 31 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং 10 থেকে 15 জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এছাড়া আমাদের এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ভাই বাদী হয়ে আরেকটি মামলা করেছেন, যেখানে 116 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে। তদন্ত নিরপেক্ষ হবে জানিয়ে পুলিশ বলছে, চিন্ময় কৃষ্ণ দাসের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এজাহার দায়ের করা হয়েছে, সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যদি এখানে তার কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা অবশ্যই আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। পরিবারের 2 মামলা ছাড়াও পুলিশের উপর হামলার ঘটনায় 1400 জনকে আসামি করে আরও 3টি মামলা করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। বাম নেতাদের অভিযোগ, শেখ হাসিনার পরাজয়কে এখনও মেনে নিতে পারছে না ভারত। এমন বাস্তবতায় অভ্যুত্থানের চেতনায় ঐক্যের বিকল্প দেখছেন না ডক্টর কামাল হোসেন। গণফোরামের কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। যোগ দেন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এবারের কাউন্সিল উদ্বোধন করেন জুলাই আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহানুলের বাবা শহীদুল ইসলাম। সাম্প্রতিক ইস্যুর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আমির খসরু বলেন, নানা কায়দায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি খতিয়ে দেখারও আহ্বান তার।
সাম্প্রতিক সম্প্রীতি যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। বাম নেতাদের মতে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল। চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া, তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে। ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। এমন বাস্তবতায় বিভেদ কাম্য নয় বলে মন্তব্য গণফোরামের সভাপতি ডক্টর কামালের। অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত, এই মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইথুনবাবুর কথাও সুরে একটি গানের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বলেন তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। ইসকনের কর্মকাণ্ড নিয়েও সতর্ক করেন রিজভী। এই ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের চেয়ে ভালো আছে বলে মনে করেন এই বিএনপি নেতা। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। হাইকোর্টে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হবে কাল। 2004 সালের ওই হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মোট আসামি 49 জন। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ডেথ রেফারেন্স ও আপিল অন্তর্ভুক্ত করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। এছাড়া তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। রোববার ওই কোর্টের আইটেম নাম্বার 54 এবং 55 এই দুইটা আইটেমে আপনার এই মামলার রায়ের জন্য রায় প্রনাউন্স করবেন কোর্ট, ওই জন্য এটা নির্ধারিত আছে। জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে জামায়াত ইসলাম কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ও ইনসাফ কায়েমের ঘোষণা দেন জামায়াতের আমির। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো ধর্মীয় উপাসনালয়ে পাহারা দেয়া লাগবে না, এমন দেশ সবার কাছে কাম্য। এ সময় তিনি অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার এবং বিচারের নামে জামায়াত নেতাদের হত্যা করেছে। জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। ধর্মকে ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপ রুখতে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজ ময়মনসিংহ বিভাগে আন্দোলনে শহীদ ৫৫ পরিবারের হাতে তুলে দেয়া হলো আর্থিক সহায়তা। এ সময় স্বচ্ছতা বজায় রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে বাকিদেরও সহায়তার আশ্বাস দেন সার্জিস। রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। বাইরের শক্তি নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে কুমিল্লার মুরাদনগরে দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় যাওয়া যায় না, তাদের পরিণতিও হাসিনার মতো হবে। ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন পেতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার কাজ দ্রুত গতিতে চেষ্টা চলছে। বিভাগ হলে কুমিল্লার নামই হবে। শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা বলেন, ১৫ বছরে অকল্পনীয় লুটপাট হয়েছে, আর যেন অর্থ পাচার না হয় তা নিশ্চিতের আশ্বাস তার। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের। যদিও আইন শৃঙ্খলার অবনতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসাকে, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ তাদের। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও জানান তারা। প্রকৃত ব্যবসায়ী তো আমরা, আর ভর্তুকিও দিব আমরা, আর চুরি করবা তোমরা, সুস্থ থাকবা তোমরা, চুরি সহায়ক হচ্ছে তোমরা, তোমরা ভালো থাকবা। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, গত সরকারের লুটপাট অকল্পনীয়, তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে। নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা, রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে কর্পোরেশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নতুন করে কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে কাগজপত্র ছাড়াই এস আলমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়া হয়েছে। সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে একথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র।
তার একটা ছোট্ট কাজই হচ্ছে। সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে, সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি, তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি। এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে, কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এস আলম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই, এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা, এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না। দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তার তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টা ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এতে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1650 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে, তবে এর কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বাড়তি সতর্কতা হিসেবে সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যা রোববার পর্যন্ত বহাল থাকতে পারে। এছাড়া রোববারের পর আকাশে মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে শুরু করবে, সে সময় বাড়বে শীতের অনুভূতি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চল ঢাকা বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং 24 ঘন্টা পরে কিন্তু এই মেঘলা ভাবটা বা বৃষ্টির ভাবটা কেটে যাবে। যখন মেঘটা কেটে যাবে তখন কিন্তু তাপমাত্রাটা কমে আসবে। রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 5:30টার দিকে ঘটনাটি ঘটে, তবে এতে হতাহতে তেমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, প্রথমে ভাড়া নিয়ে এক যাত্রীর সাথে তর্কে জড়ান বাস চালক, পরে ওই যাত্রী চালককে মারধর শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বাসটি। এ সময় বাসে প্রায় 35 জন যাত্রী ছিলেন, তবে এতে নিহত বা গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আহতদের 5 থেকে 6 জন আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাড়িটি খাল থেকে তুলতে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ডেঙ্গুতে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর 488 জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, মৃত 3 জনের মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী। তারা 3 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রোগী 675। চলতি বছরের 30শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 91,469 জন। এর মধ্যে 63.2% পুরুষ ও 36.8% নারী রয়েছেন। গত 24 ঘন্টায় 598 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে 87,879 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। রাজধানী ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের বাসায় ডাকাতিতে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে 2 ভাড়াটিয়া। হত্যায় জড়িত 3 জনকে গ্রেপ্তারের পর এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 জন। গত 15 নভেম্বর যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের ধানমন্ডির বাসায় ডাকাতির ঘটনা ঘটে। তার স্ত্রী সুফিয়া রশিদের গলার স্বর্ণের হার নেয়ার সময় বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে ডাকাতরা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার পর হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের চাচাতো ভাই। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করে পুলিশ। হত্যার 2 সপ্তাহ পর শুক্রবার নাইম, রিফাত ও শাওন নামের 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়া থাকতেন জানায় পুলিশ। দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ায় আব্দুর রশিদের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। নাইম আর রিফাত এই 2 জন ভাড়া থাকতো,
ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতে 10টার পরে ঢুকতে পারতো না। পুলিশ বলছে চিকিৎসক দম্পতির টাকা লুট করতেই বাসায় হানা দেয় 3 জন। তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে তারা? ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্ট গুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা ইউকে নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো। প্রবাসী চিকিৎসককে হত্যার ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।